আমাদের সঙ্গে আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আমরা একটা নতুন সকাল, নতুন প্রত্যাশা, নতুন দিনের আলো, সেটাকে আপনি কিভাবে এই নির্বাচনের সাথে আগামী দিনের যে আমাদের রাজনৈতিক পথ চলা, সেটাকে কিভাবে আপনি দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে যারা এই নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের সবার জন্য অভিনন্দন। বিশেষ করে সরকার গঠন করতে যাচ্ছে 2/3 মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অভিনন্দন এবং শুভকামনা থাকলো। এখন এই যে অভিনন্দন জানালাম এবং শুভকামনা থাকলো, শুভকামনাটা কি, সেটাই হচ্ছে কি চাই। প্রথমে বুঝতে হবে যে এই নির্বাচনে বিএনপির এরকম একটা বিজয় কেন আসলো। এই বিজয় অনেকটা প্রত্যাশিত ছিল বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক বলয় বিএনপি এবং আওয়ামী লীগ। তার মধ্যে আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা চালিয়ে যখন তারা পতিত এবং পলাতক, সেই অবস্থায় বিএনপি একমাত্র বড় দল। সেখানে নানান রকম রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে শুরু করে নানান রকম কর্নার থেকে বিএনপি যাতে নানানভাবে বিতর্কিত হয়, বিএনপির নানান ইস্যু সামনে এনে অন্য একটা দলকে সামনে এগিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া আমরা দীর্ঘদিন ধরে এই 1.5 বছরে লক্ষ্য করেছি। জামায়াত ইসলাম প্রচুর অর্থ ব্যয় করেছে, এইখানে সাংঘাতিক অসততা করেছে। তারা নির্বাচনী প্রচারণের সময় তারা ভেস্তের টিকিট বিক্রি করেছে, আর আরেক দিকে তারা ইহকালের টিকিট বিক্রি করেছে, মানে টাকা বিলি করেছে, এবং টাকা বিলি করতে গিয়ে ধরা পড়েছে। যে দল বিএনপিকে দুর্নীতি এবং অসততার জন্য নানান রকমের নসিহত করত, সেই দল 5 বছরের জন্য একজন মানুষ যে ম্যান্ডেট দিবে, তার রায় দিবে, সেই রায়টাকে অন্যায়ভাবে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা চালিয়েছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় অসততা, সাংঘাতিক দুর্নীতি। সেই দুর্নীতির আশ্রয় নিয়েছে, ধর্মের অপব্যবহার করেছে, প্লাস মুক্তিযুদ্ধের বিষয়টাও ছিল। সব কিছু মিলিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, 5টা বিশ্ববিদ্যালয়ে যেরকম ছাত্র সংসদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর জয়, সেই সব উদাহরণ দিয়ে তারা বলতো তরুণরা মুখ ঘুরিয়ে নিয়েছে বিএনপির থেকে এবং শিবিরের দিকে, জামাতের দিকে ঝুঁকে পড়েছে, নারীরা নাকি তাদের দিকে ঝুঁকে পড়েছে। এই সব গল্প দিয়ে এমন একটা হাইপ তৈরি করেছিল যে জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে। কিন্তু সবসময়ই আমরা বলতাম বা আমি মনে করতাম যে বাংলাদেশের জন্মের বিরোধিতাকারী একটা শক্তি, তারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবে, এত বড় ভুল এদেশের মানুষ করবে না। আর বিএনপি সেজন্য তাদের যে লিবারেল অবস্থান, সেটাকে মানুষ গ্রহণ করেছে। আপনি বলতে যাচ্ছেন যে বিএনপির মধ্যপন্থা জনগণ নিয়েছে। কিন্তু একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে জামাত যতগুলো আসন পেয়েছে এ পর্যন্ত 80-র কাছাকাছি, সেটা কি প্রত্যাশিত ছিল কিনা, আর এই আসন কি নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা? প্রথমত জামায়াতের এত আসন এবং এত ভোট পাওয়াটাও প্রত্যাশিত ছিল না। জামায়াত হাইপ তুলেছিল তারা ক্ষমতায় আসবে, কিন্তু আমরা জানতাম বা বিভিন্ন বিশ্লেষণে যেটা ধারণা করতাম যে জামায়াত এত ভোটও পাবে না, এত আসনও পাবে না। আমি নিজে জামায়াত সম্পর্কে যে প্রেডিকশন দিয়েছি বিভিন্ন জায়গায়, তাতে আমি 50 ± 10, মানে 40 থেকে 60-এর মধ্যে তাদের আসন থাকবে, এরকম প্রেডিকশন দিয়েছে। আমার ফেসবুকে বিভিন্ন লেখায় কথায় অসংখ্য রেফারেন্স আসছে, আমি জামাত 50 ± 10 বা 40 থেকে 60-এর মধ্যে আসন পাবে এরকম ধারণার কথাই বলেছি। তো 60-র জায়গায় তারা হয়তো 68, 9 বা 70 পাচ্ছে। জোট সহ তারা 77, 8 এরকম পেতে পারে। কিন্তু দাঁড়িপাল্লায় জামাত আমি যেখানে 60 ধারণা করেছিলাম, সেখানে ধরেন আর 5-7টা আসন বেশি পাচ্ছে। জোটের কথা বলছিলেন, তো এনসিপির যে জামাতের সাথে জোট, মানে তারুণ্যের রাজনীতি, যেটা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, সেই জোটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন? জামাতের মতো একটা দলের সাথে এনসিপির জোট, একই সাথে আরেকটু প্রশ্ন দিচ্ছি এর সাথে, সেটা হচ্ছে যে অনেকে বলে যে হাত পাখা যদি শেষ পর্যন্ত থেকে যেত তাহলে ফলাফল আরও জামাতের বেশি পক্ষে যেতে পারত। এইটা বিশ্লেষণ করার বিষয়, ইট ইজ টু আর্লি টু কমেন্ট। কারণ ভোটের হিসাবগুলো যদি মেলানো যায়, যে যেখানে জামায়াত ইসলাম অল্প ব্যবধানে হেরেছে, ওইখানে ওই আসনগুলোতে বিশেষ করে সেখানে হাত পাখার ভোট কত পেয়েছে বা তাদের ভোট কেমন, যদি দেখা যায় যে এখানে হাত পাখার ভোটটা যোগ হলে জামাত জিতে আসার সম্ভাবনা, তখন ওই কয়টা আসন আমরা বিশ্লেষণ করতে পারবো। 1,
দুই হলো আবার সরল অঙ্কে এই যোগ বিয়োগ করেই আবার এর হিসাব সবসময় মেলানো যায় না, কারণ নারীর প্রশ্নে জামায়াত বিতর্কিত হয়েছে। জামাতের সঙ্গে দু একটা জোট সঙ্গী আছে যারা নারীর সঙ্গে একসঙ্গে বসতেও নারাজ, তার একটা বিষয় আছে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ওই একইভাবে শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়, যেটা জামায়াত দুই জায়গায় দুই কথা বলে। জনগণের কাছে গেলে বলতো শরিয়া আইন করব, আর বিদেশিদের সঙ্গে বসলে, অন্য ধর্মের সংগঠনের সঙ্গে বসলে বলতো যে শরিয়া আইন করব না। এই রকম দ্বিমুখী নীতি অবলম্বন করেছিল, কিন্তু কিছু দলের অবস্থানে স্পষ্ট ছিল, যেমন মামুনুল হকের খেলাফত মজলিস, তারা বলছে যে খেলাফত বলছে যে শরিয়া আইন করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে কট্টরভাবে শরিয়া আইন বিরোধী, না সরি শরিয়া আইনের পক্ষে, এবং তারা নারীর সঙ্গে একসঙ্গে বসতে নারাজ এমন একটা রাজনৈতিক দল। এই দল জামাতের সঙ্গে যুক্ত হলে জামাতের এইবার কিছু বুদ্ধিবৃত্তিক কাজ করা একটা লিবারেল শ্রেণী যেভাবে জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন ধরনের, যার সাধারণত জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কট্টরপন্থা অবলম্বনকারী, সেখানে তাদের যে একটু লিবারেল শিফটিং হয়েছে, সেটা বাস্তবিক অর্থে তাদের ভেতরে না হলেও তারা সেই রকম একটা প্রকাশ করেছে, প্রকাশভঙ্গিটা অ্যাপেয়ার করেছে সেরকম। সেই জায়গাটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গে থাকলে আরও হোঁচট খেত। বিদেশি বিভিন্ন নীতি নির্ধারক বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাবে, এবং এদেশের লিবারেল পন্থা নিয়ে জামাতকে এগিয়ে নিতে যারা চেয়েছে, তারা ওইখানে তাদের বয়ানটা আরও হোঁচট খেত যে ইসলামী আন্দোলনও সঙ্গে আছে, মানে হলো নারীর প্রশ্নে জামাত যেটা বলছে অবস্থান এর থেকে কট্টর হবে, শরিয়া আইন অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এরকম অনেক ইস্যু আসতো, তাতে জামাতের ভোট আরও কমতেও পারত। আচ্ছা, এনসিপির বিষয়টা, এনসিপি যে জামাতের সাথে গেল, এটা কি এনসিপি জামাতের সঙ্গে যাওয়াটা আমরা তখন বলছিলাম একটা স্বপ্নের মৃত্যু, এবং এনসিপি আত্মহত্যা করলো। যদিও এনসিপির 6 জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তবুও আমার অবস্থান এখনও ওইখানেই। এনসিপির এই 6টা সংসদ সদস্য পেয়েছে, অভিনন্দন তাদের। তারা জামাতের বলে বলিয়ান হয়ে এটা পেয়েছে অনেকখানি। কারণ হলো গিয়া এনসিপির এই নেতাদের প্রতি মানুষের সহানুভূতি এবং মায়া ছিল, কিন্তু এনসিপির সাংগঠনিক ভিত্তি ছিল না। যদি এই সহানুভূতি বা মায়া যেটা আছে সেইটার উপর ভর করে যদি এনসিপি স্বাধীনভাবে নির্বাচন করত, সেটা না। আমি আপনাকে বলি, কথাটা শেষ করতে দিলে বুঝতে পারতেন। এনসিপির প্রতি তাদের আন্দোলনের ভূমিকা, তাদের তারুণ্য, এবং এখনো পর্যন্ত খুব বেশি নষ্ট হয়ে যাওয়ার দিকে যায়নি বলে যে ধারণা আমরা করছি, সেটা মিলিয়ে তাদের প্রতি একটা ভালোবাসা বা একটা সহানুভূতি আছে অনেক মানুষের। কিন্তু ভোট ভিন্ন জিনিস। সেখানে আপনার হলো মানুষের ভোটকে সাংগঠনিক তৎপরতা এবং নানান মেকানিজম দিয়ে কেন্দ্রে আনতে হয়, এবং তার বাক্সে তার মার্কায় সিলটা ফেলতে হয়। সেইটা করার ব্যাপারে এনসিপি ক্যাপাবল ছিল না। জামায়াত ইসলামের সাংগঠনিক ভিত্তির সঙ্গে যখন এনসিপির এই ইমেজটা যোগ হলো, এর মাধ্যমে জামায়াত ইসলাম লাভবান হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামকে যুক্তিতর্ক গিয়ে দিয়ে ডিফেন্ড করার কাজটা এনসিপি করেছে। আর এনসিপি যেখানে প্রার্থী, সেখানে জামায়াতের যে ভোট ব্যাংক এবং তাদের যে সাংগঠনিক যে শক্তি, সেটা এনসিপি কাজে লাগিয়েছে। এইভাবে 6 জন এমপি হয়েছে। হয়তো এনসিপি একা নির্বাচন করলে 6টা পেতো না, 1টা 2টা পেতে পারতো, নাও পেতে পারতো, কিন্তু তারপরও এনসিপির যে রাজনীতিটা যেই রকম, যেই ফ্রেমিং এর মধ্যে থাকতো, যে নতুন বন্দোবস্ত, অসাম্প্রদায়িক অবস্থান, মধ্যপন্থী, সেটা থাকতো। কিন্তু এখন জামায়াতের ঘরে ঢুকে জামায়াতের শক্তি নিয়ে এমপি হয়ে তারা নিজেদের ঘাড়ে জামাতের জঞ্জালটাকে নিয়ে নিল। ফলে এই জঞ্জাল সরিয়ে এনসিপিকে আবার উঠে আসা খুব সহজ হবে না। পরিচয় সেই ক্ষেত্রে এনসিপি যেটা করবে আমি বলে দেই, এনসিপি জামাতে যাওয়ার আগে যে এরকম জামায়াতকে ফ্যাসিবাদ বলেছে, ধর্মীয় ফ্যাসিবাদ, জামায়াতকে মোনাফেক বলেছে, তারপর যাওয়ার পরে জামাতের পক্ষে ডিফেন্ড করেছে। এনসিপির সঙ্গে কোনো কারণে আবার পরবর্তীতে তাদের যেহেতু 6 জন এমপি আছে, তারা এই 6 এমপিকে ঘিরে সাংগঠনিক তৎপরতা চালিয়ে তারা নিজেদেরকে প্রসারিত করবার চেষ্টা করবে। তখন জামাতের সঙ্গে তাদের হয়তো একসময় এই জোটটা সখ্য থাকবে না। জামাতকে তখন এই এনসিপি আবার অ্যাটাক করা শুরু করবে, এবং তাদের মধ্যে এইটা হবে। কিন্তু তারপরেও কি হবে,
এনসিপি যে এই পক্ষে ওই যে আগে বলতো যে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি, ওই ফর্মুলায় একই দোষে দুষ্ট হয়ে যাবে আরো বেশি এনসিপি, ফলে ওদের রাজনৈতিক সক্রিয়তাটাকে তারা হারিয়ে একটা বিষয় যে ফলাফলে তো স্পষ্ট বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেখানে সংসদে এবং সংসদের বাইরে রাষ্ট্র পরিচালনায় এবং বিএনপির দলীয় বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে, মানে আপনার কি কোনো পরামর্শ আছে নাকি? বিএনপি একটা মধ্যপন্থী দল, তারা সবসময় বলে আমরা বামের ডানে, আমরা ডানের বামে, অর্থাৎ দুই দিকেই। এটা বহু অনুষ্ঠানে বহুবার আমি বলেছি, বিএনপি হচ্ছে ওই দল যারা পহেলা বৈশাখের কালচারাল প্রোগ্রামে যায়, যারা ব্যান্ড সঙ্গীতে গিয়ে নাচানাচি করে, আবার তারা মসজিদ মন্দিরে যায়, তারা আবার ধর্মকর্ম করে, তারা ওয়াজ মাহফিলে যায়। সুতরাং সব দিকেরই লিবারেল অংশটাকে অ্যাকোমোডেট করে একটা মধ্যপন্থার দল। তারা না ওই দিকে কট্টর, না ওই দিকে কট্টর, যেটা জামায়াত ইসলাম এবং বামপন্থী কিছু দল কোনো না কোনো দিকে একটু কঠোর অবস্থান, কট্টরতা থাকে। সেই ক্ষেত্রে বিএনপিকে যেহেতু দেশের মধ্যপন্থার দল হিসেবে, জিয়াউর রহমানের দল হিসেবে, বেগম খালেদা জিয়ার দল হিসেবে, তারেক রহমানের তারুণ্যের রাজনীতির উপরে, লিডারশিপের উপর আস্থা রেখে রায় দিয়েছে, তাদের উচিত হবে তারা যে অঙ্গীকারগুলো করেছেন রাষ্ট্র মেরামতের, পরবর্তীতে ইস্তেহারে বলেছেন, মৌখিকভাবে বলেছেন, এগুলা বাস্তবায়নের আন্তরিক চেষ্টাটা করা। কোথাও যদি তারা না পারেন তাহলে জাতির সামনে ব্যাখ্যা করা যে আমরা চেষ্টা এই করেছি, এত দূরে গিয়েছি, সময় লাগছে বা এই কারণে পারছি না। পাশাপাশি দেশকে বিভাজনের দিকে না নিয়ে যাওয়া, বাংলাদেশপন্থী রাজনীতি যেটা বিএনপি করতো, সমন্বিত রাজনীতি আপনি চাচ্ছেন। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যে বাংলাদেশপন্থী রাজনীতি করতেন, আধিপত্যবাদের কাছে মাথা নত করতেন না, সেরকম ধারাটা অব্যাহত রাখবে। আমরা সবচেয়ে বড় হলো কর্মসংস্থান, মানুষকে কাজ দিতে হবে। ডক্টর সাখাওয়াত শান্ত, আমরা আশা করি আপনার প্রত্যাশার প্রতিফলন আমরা দেখতে পারবো, সেই প্রত্যাশায় থাকলাম। এই ছিল আমাদের এখনকার আয়োজনে।